অডিও কথনে সবাইকে স্বাগতম। গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে থাকব রাজিয়া সুলতানা। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস অনেকেই একা। উপন্যাসটি আমি ৪টি পর্বে ভাগ করে পড়েছি। আজকে আমি পড়ছি শেষ পর্ব। ডাক্তার আমাকে দেখলেন। আমার মুখের দাগগুলো চেঁচে ফেলে একেবারে নির্মেক করে দিতে তার কোনো অসুবিধে হবে না। মাথার চুলের ভেতর যে ফাটা দাগ এখন শুকিয়ে রয়েছে তা নিয়ে কোনো ভাবনা করার দরকার নেই। তিনি আরেকটু বাড়তি বললেন, আমার চোখ ভালো, বেশ ভালো। তবু সামান্য অপারেশন করলে মুখের চেহারা আরো আকর্ষণীয় হবে, সৌন্দর্য উপচে পড়বে। কথাটা শুনে সেন সাহেব হাসলেন। আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, চাও? আমি জানি না, নিজেকে আরো সুন্দরী দেখতে কোন মেয়ে না চায়। ঠিক হলো, অপারেশনের আগে আমাকে কিছু ওষুধ খেতে হবে, কয়েকবার ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে। আমার এই মুখের একটা বড় ছবি ওকে দেয়া দরকার। সেসব দায়িত্ব নিয়ে সেন সাহেব দিন ঠিক করে নিলেন। চেম্বার থেকে আমরা যখন বের হলাম তখন সন্ধে ৭টা। সেন সাহেব আমাকে নিয়ে সোজা মিউজিয়ামের পাশে চলে এলেন। ওখানে যে অমন চমৎকার রেস্টুরেন্ট রয়েছে তা আমি জানতাম না। টেবিলে বসে সেন সাহেব বললেন, ডিনার খাওয়ার সময় আমার হয়নি, তবু তোমার অনারে খাবো। শোনো, রাতে খাওয়ার আগে আমি ২ পেগ হুইস্কি নেই। মনে হয় তুমি একটা সফট ড্রিঙ্ক নিতে চাইবে। কি নেবে, জলজিরা? ক্লাবের কথা মনে পড়ল। আমি মাথা নাড়লাম। তুমি যা খাচ্ছ আমি তাই খাবো। আর ইউ শিওর? হ্যাঁ। হঠাৎ আমার বিদ্রোহ করতে ইচ্ছে হলো। সেন সাহেব অর্ডার দিলেন। আমরা মুখোমুখি বসেছিলাম। এই বিলাসবহুল রেস্টুরেন্টে সাদামাটা পোশাকে এসেছি বলে আড়ষ্ট হচ্ছিলাম বেশ। সেন সাহেব বললেন, তোমার মাথায় যে ব্যাপারটা এখনো চেপে রয়েছে তা বুঝতে পারছি। কোন ব্যাপারটা? আমি ভান করলাম। সেন সাহেব হাসলেন, কিন্তু কিছু বললেন না। হুইস্কি এলো এবং তখনই আমার খেয়াল হলো যে বাড়িতে ফিরে গেলে মা বাবা কি বলবে। মদে গন্ধ থাকে এবং সেটা পেলে আমার সম্পর্কে কি ভাববেন? তাছাড়া যদি মাতাল হয়ে যাই? এই সময় সেন সাহেব বললেন, আনন্দ, বলে গ্লাস তুললেন। আমি একটু বেপরোয়াভাবে গ্লাস ধরলাম। চুমুক দিতে মনে হলো এমন কুৎসিত বস্তু কখনো মুখে নেইনি। তারপর একটা মিষ্টি গন্ধ টের পেলাম। ঢোক গিলতেই শরীর গরম হয়ে গেল। সেন সাহেব বললেন, একটা কথা তোমাকে বলবো বলে কয়েকদিন ধরে ভাবছি। আমার সঙ্গে তোমার সম্পর্ক কি তা এখন পর্যন্ত স্পষ্ট হলো না। হয়নি? আমি হাসলাম। না, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমি লোকটা কে, কিরকম তা না জানলে কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না, ফাঁক থাকেই। তুমি তুমি, আর কিছু জানতে চাই না। এটা ঠিক নয়। কোনটা ঠিক? তোমার বাড়ির লোকজনের কথা জেনে আমি কি করব? আর সেইসব ব্যাপার তো আমি অনুমান করতে পারি। আবার চুমুক দিলাম গ্লাস তুলে। অনুমান? কিরকম? তুমি নিশ্চয়ই এত বয়স পর্যন্ত অবিবাহিত নও। অতএব তোমার স্ত্রী আছেন। অস্বাভাবিক কিছু না হলে তোমার ১ বা ২টো সন্তান আছে। তারা হয় কলেজে পড়ে, নয় স্কুলের ওপরের ক্লাসে। তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নয়, এই তো? চমৎকার। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নয় বলে কেন মনে হলো? না হলে তুমি আমাকে এত সময় দিতে না। সারাদিন খাটাখাটুনির পর বাড়িতে ফিরে যেতে। কি, ঠিক বলছি না? খুব। তবে সামান্য একটা ভুল হয়েছে। কি ভুল? ওই ভদ্রমহিলার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হবার কোনো সুযোগ হয়নি। কারণ তিনি বিয়ের ২ বছরের মধ্যেই মারা গিয়েছেন। তোমার মনে নেই, একথা আগেও বলেছি। ও হ্যাঁ, আবার বিয়ে করেননি কেন? সেন সাহেব হাসলেন। সবার তো সব হয় না। কেন? এই ছোট্ট প্রশ্নটার উত্তর এক কথায় দেয়া যাবে না। মা ছিলেন এতদিন। ২ বছর হলো তিনিও চলে গেলেন। সন্ধেবেলা বাড়িতে একা থাকতে ভালো লাগে না বলে ক্লাবে যেতাম। তোমার কাছে যাচ্ছি বলে তবু। সেন সাহেব চুপ করলেন। হঠাৎ আমার কিরকম অস্বস্তি আরম্ভ হলো। সেন সাহেব বিপত্নিক। উনি কি আমাকে ভালোবাসেন?
ভালো যে বাসেন তা জানি, কিন্তু সেটা কি রকম ভালোবাসা? প্রেম? তাহলে তো উনি আমাকে পেতে চাইবেন। আমাকে বিয়ে করতে ওর কোনো বাধা নেই, এবং সেই ইচ্ছেটা প্রবল হবেই একাকিত্বের কারণে। বোধহয় সেই প্রস্তাব দেবার জন্যই এই ভূমিকা করলেন। আমার ডিভোর্সের ব্যবস্থা করিয়ে বিয়ের প্রস্তাব করলে আমি যে না বলবো না এটা উনি ধরেই নিয়েছেন। কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই কিনা বুঝতেই পারছি না। ওর উপর নির্ভর করা যায়, বিশ্বাস করা যায়, কিন্তু তারপরেই খেয়াল হলো কাগজপত্র তৈরি হয়ে থাকা সত্ত্বেও উনি উকিলকে ডিভোর্সের অ্যাপ্লিকেশন ফাইল করতে দেননি, অপেক্ষা করতে বলেছেন। বাবা মায়ের তাগাদা সত্ত্বেও আমাকে ভাবতে বলেছেন। এটা কি নিছকই ভদ্রতা? যদি আমায় পাওয়ার ইচ্ছে প্রবল হতো তাহলে উনি খামোকা দেরি করতেন না। আমার সব গুলিয়ে যাচ্ছিল। আমি সোজা হয়ে বসে গ্লাসের কিছুটা খেয়ে নিলাম। অত তাড়াতাড়ি খেও না। আমি বিপত্নিক বললে তোমার নার্ভাস হবার কোনো কারণ নেই। তোমার মুখের চেহারা স্বাভাবিক নেই, সেন সাহেব বললেন। আমি ওর চোখের দিকে তাকালাম। তোমার কি মনে হয় তুমি মানুষের মন পড়তে পারো? আমি সেই বড়াই করি না, তবে তোমার পরিবর্তন হয়েছে। চাই, যে পুরুষের উপর নির্ভর করা সে অবিবাহিত বা বিপত্নিক জানলে মেয়েরা খুশিই হয়। মেয়েরা কোনো প্রতিদ্বন্দ্বী সহ্য করতে পারে না এ ব্যাপারে। তারপর? তারপর যা কপালে আছে হবে। আমাদের বয়সের পার্থক্য নিশ্চয়ই মনে থাকবে। মনে করার মতো যতক্ষণ কোনো ঘটনা না ঘটছে ততক্ষণ মনে রাখার দরকারও আছে বলে মনে করি না। বয়স কথাটা আর শুনতেই চাই না, আমি বললাম। অদ্ভুত। একটু আগে সেন সাহেব বিপত্নিক শুনে যেসব ভাবনা মাথায় এসেছিল ঠিক তার বিপরীত কথা বললাম। আর আমি এসব ভেবে চিন্তেও বলিনি। যখনই মনে হলো ধরা পড়ে যাচ্ছি তখনই নিজেকে অতিক্রম করতে এসব কথা বললাম। আর বলে দেখছি আমার ভালো লাগছে। নিজেকে অনেক নিরাপদ বলে মনে হচ্ছে। এক পেগ হুইস্কি আমার শরীরে গিয়ে মিইয়ে গেল। একটু গা গরম করা ছাড়া তার কোনো কার্যকারিতা টের পাচ্ছি না। ডিনার শেষ করার পর মুখে গন্ধ আছে বলে মনে হলো না। অবশ্য যে মদ খেয়েছে সে গন্ধ নাও পেতে পারে। সেন সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি অলরাইট? হেসে বললাম, কি ভাবো? চলো, এখনই রওনা না হলে তোমার বাড়িতে পৌঁছাতে 10টা বেজে যাবে। 10টা এমন কিছু রাত নয়। বুঝলাম। সেন সাহেব বিল মিটিয়ে দিলেন। বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলাম, কি বুঝলে? তোমার 12টা বেজে গেছে। কথাটা শুনে কি যে ভালো লাগলো। কলকাতা থেকে টিটাগড়ে গাড়িতেই ফিরে এসেছিলাম। আমি অবশ্য ওকে বলেছিলাম স্টেশনে পৌঁছে দিতে, ট্রেনে ফিরব, কিন্তু উনি রাজি হলেন না। রাত 9টার পর নাকি একা ট্রাভেল করা ঠিক নয়। আমার স্বামী হলে কিন্তু নির্দ্বিধায় ছেড়ে দিত। যেহেতু বিয়ের পর কেউ আমার দায়িত্ব নেয়নি, যা করার নিজেকেই করতে হয়েছে, তাই সেন সাহেবকে দেবদূত বলে মনে হচ্ছিল। বিটি রোড দিয়ে গাড়ি ছুটে যাচ্ছিল। ভারী ট্রাকগুলোকে স্বচ্ছন্দে পাশ কাটিয়ে যাচ্ছেন উনি। বললাম, এতটা পথ তো তোমাকে একা ফিরতে হবে। তখন ক্যাসেটে সন্ধ্যার গান বাজাবো। তাই? এখন বাজাও না। হুম, এখন তুমি আছো। এখন আমার ক্যাসেটের গানের দরকার নেই। আমি চোখ বন্ধ করলাম। এত ভালো আমার কখনো লাগেনি। সেন সাহেব বাড়িতে ঢুকলেন না। আগামী পরশু যোগাযোগ করার প্রতিশ্রুতি দিয়ে উনি ফিরে গেলেন। আমি বেল বাজালাম। বাড়ি অন্ধকার, কেউ সাড়া দিচ্ছে না। ওরা কি এর মধ্যে ঘুমিয়ে পড়লেন? তৃতীয়বারে পাশের জানালাটা একটু নড়ল বলে মনে হলো। আর তারপরেই দরজা খুলে বললেন বাবা, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার? এত করে বলছি উকিলের সঙ্গে কথা বলতে, চটপট ভেতরে আয়। কেন, কি হয়েছে? সে এসেছিল। আমি পাথর হয়ে গেলাম। মা এগিয়ে এলেন। তুই চলে যাওয়ার পর এসে হাজির। তোর বাবা প্রথমে দরজা খুলছিল না। বাইরে থেকে তোর নাম ধরে এমন ডাকাডাকি শুরু করলো যে পাড়ার সবাই উকিঝুঁকি মারতে লাগলো। শেষ পর্যন্ত দরজা খুলে তাকে বলা হলো তুই বাড়িতে নেই। কিছুতেই বিশ্বাস করবে না, সমস্ত বাড়ি তল্লাশি করে দেখেছে কথাটা সত্যি কিনা। উহ, কি ভয়ঙ্কর!
তোমরা ওকে ঢুকতে দিলে কেন? না দিলে এ পাড়ায় আর মুখ দেখানো যেত না। ওর লাজ লজ্জা ভয় বলে আর কিচ্ছু নেই। একটা হাফ প্যান্ট আর ফুল শার্ট পরে এসেছে। বলল তুই না ফের বলল তুই না ফেরা পর্যন্ত এখানেই থাকবে। মা বললেন, গেল কিভাবে? বাবা বললেন, অনেক কষ্টে তাড়িয়েছি। বলেছি তুই আর এখানে থাকিস না। চাকরি নিয়ে বাইরে চলে গিয়েছিস। কোথায় জিজ্ঞাসা করতে বলে দিলাম আগরতলা। ঠিকানা চাইলো, বানিয়ে তাও বলে দিলাম। মা বললেন, শুনে বলল আমাকে খেতে দিন, খিদে পেয়েছে। 4টে রসগোল্লা আর জল খেয়ে বেরিয়ে গেল। বাবা বললেন, আমার ধারণা ও যায়নি, কাছাকাছি আছে, হয়তো স্টেশনেই বসে আছে। ও আমাদের কথা বিশ্বাস করেনি। তুই কি ট্রেনে এলি? মাথা নাড়লাম। না, সেন সাহেব গাড়িতে পৌঁছে দিয়ে গেলেন। বাবা আচমকা চেঁচিয়ে উঠলেন, উনি কি ডিভোর্সের কিছু ব্যবস্থা করলেন? তার মানে? আমি এত করে বলছি প্রসিড করতে, কিন্তু উনি চেষ্টা করছেন বলে তো মনে হয় না। ওকে দায়ী করছো কেন? চেষ্টা তো আমরাও করিনি। ও, তাহলে ওকে কাল বলে দিস এভাবে এখানে আসা আমি পছন্দ করি না। তার মানে? তোর ডিভোর্সের চেষ্টা করলে বুঝতাম উনি আমাদের ভালো চান। তোর বিয়েটা ঝুলিয়ে রেখে আসা যাওয়া করার পেছনে নিশ্চয়ই কোনো বদমতলব আছে। বাবা! আমি চিৎকার করে উঠলাম। মা এগিয়ে এলেন। কি করছো তোমরা? ও যদি ফিরে আসে তাহলে গলা শুনতে পাবে না। বাবা বললেন, তোমার কি? তোমাকে তো বাইরে বের হতে হয় না। পাড়ার লোকেরা দেখা হলেই জিজ্ঞাসা করে গাড়ি নিয়ে যে ভদ্রলোক আসেন তিনি কে। আমি আত্মীয় বললেও ওরা যে সেটা বিশ্বাস ঠিক করে না তা বুঝতে অসুবিধা হয় না। আমি বললাম, পাড়ার লোকে কে কি বিশ্বাস করছে তাতে আমাদের কি? আমাদের কোনো বিপদে তারা সাহায্য করতে এগিয়ে আসে? আমরা চাইনি বলে আসে না। তাছাড়া সমাজে থাকতে গেলে কিছু নিয়ম মেনে চলতেই হয়। ওই ভদ্রলোক তোর চেয়ে বয়সে অনেক বড়। তোর কাছে ওর কি প্রয়োজন থাকতে পারে আমি জানি না। ধরে নিলাম তোর হিতৈষী, কিন্তু তোর কোনো উপকার উনি করেছেন? মা বললেন, এ কথা বলো না, ওর মুখের অপারেশনের ব্যবস্থা উনিই করছেন। আমি বললাম, ঠিক আছে, উনি আর এ বাড়িতে আসবেন না। কথাটা বলে আমি চলে এলাম আমার ঘরে। জামা কাপড় না ছেড়ে বিছানায় শুয়ে পড়লাম। রাগে আমার শরীর জ্বলছিল। বাবা বুঝতে পারছেন না, আজ যদি সেন সাহেব না থাকতেন তাহলে আমি মানসিক দিক দিয়ে শেষ হয়ে যেতাম। ঠিক আছে, ওর এখানে আসার দরকার নেই, আমি বাইরে গিয়ে দেখা করব। এই সময় মা এলেন। ঘরের আলো নেভানো ছিল। বিছানায় বসে বললেন, তুই কিছু মনে করিস না। বিকাল থেকে এমন ঝড় চলছে যে তোর বাবার মাথা ঠিক ছিল না। তোকে ভালোবাসে বলেই তো ভয় পায়। ভয়ের কি আছে? আমি শুয়ে শুয়ে প্রশ্ন করলাম। এই লোকটা কেমন তা তো আমরা কেউ জানি না। আজ থেকে 10 বছর আগে যার সঙ্গে আমার বিয়ে দিয়েছিলে সেই লোকটা কি রকম, তার বাড়ির লোকজন কেমন সেই খবর কি নিয়েছিলে? সেই ভুলের প্রায়শ্চিত্ত কি আমরাও করছি না? তোমরা কি করছো তা তোমরাই জানো। কিছুক্ষণ চুপ করে থেকে মা অন্য গলায় প্রশ্ন করলেন, তুই কি ওর বাড়িতে গিয়েছিস? তোকে নিয়ে গিয়েছিল? হঠাৎ এ কথা? না, তাহলে জানতে পারতিস অবস্থাটা। বাড়িতে কেউ নেই। ওর মা কিছুদিন আগে মারা গিয়েছেন। কেউ নেই? তুমি যেটা জানতে চাইছো সেটা স্পষ্ট বলতে পারো না কেন? উনি এখন পর্যন্ত অবিবাহিত। হয়েছে? তুই অমন করে বলছিস কেন? আমরা তো ভালোই চাই। তা এই বয়স পর্যন্ত বিয়ে করেননি কেন? মা জিজ্ঞাসা করলেন। আমি কি করে জানবো কেন বিয়ে করেননি? ওর ব্যক্তিগত ব্যাপার। এসব নিয়ে আমি কথা বলতে যাব কেন? আশ্চর্য! আমি কথা শেষ করতেই বেল বাজলো। মা আমার হাত খপ করে আঁকড়ে ধরলেন। আমি উঠে বসলাম। দ্বিতীয়বার বেল বাজলো। তারপরে বাবা ছুটে এলেন এই ঘরে। সে এসেছে আবার। মা বললেন, বলে দাও ও ফেরেনি, ধমক ধমক দাও। বাবা বাধ্য হয়ে চলে গেল। আমি উঠতে যাচ্ছিলাম, মা বাধা দিলেন। এই, কোথায় যাচ্ছিস? তোকে দেখতে পেলে আমাদের মিথ্যেবাদী ভাববে। তোমাদের ভয় নেই। আমি উঠলাম। দরজা খুলে বাবা জিজ্ঞাসা করলেন, আবার কেন এসেছো?
ও তো এখনো ফিরলো না। তোমাকে আমি বলেছি এখানে না আসতে। যাও। আশ্চর্য! আমি এই প্ল্যাটফর্মেই ছিলাম, ভাবলাম অন্য প্ল্যাটফর্মেও তো নামতে পারে, তাই জিজ্ঞাসা করতে এসেছি। মহা চিন্তা হচ্ছে। তুমি বাড়িতে গিয়ে চিন্তাটা করো, যাও, নইলে আমি থানায় যাব। থানায় তো আমিও গিয়েছি, ওকে খুন করেছি বলে এসেছি। পুলিশ আমাকে ধরতে আসবে বলেছে। কেন যে দেরি করছে? খেতে দেবেন? উফ, যাও বলছি। আমি আপনার জামাই না? না, তুমি কেউ না। এ বাড়িতে যাওয়া আসার আর একটি দরজা আছে, সাধারণত সেটি ব্যবহার করা হয় না। আমি বুঝতে পারছিলাম ও কিছুতেই এখান থেকে যাবে না। বাবা উত্তেজিত হলেও শান্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। যে যেতে চায় না তাকে মেরে ধরে বের করে দিয়েও বাড়ির সামনে থেকে সরানো যাবে না, তাতে পাড়ার লোকজন উৎসাহিত হবে। আমি পাশের দরজা দিয়ে বেরিয়ে রাস্তায় পড়লাম। তারপরে একটু ঘুরে যেন বাড়িতে ফিরছি এমন ভঙ্গিতে ফিরলাম। আমাকে ওই প্রথম দেখতে পেল। এসেছে, এসেছে। আমি দেখলাম বাবা খুব অবাক হয়ে গেছেন দরজায় দাঁড়িয়ে। কাছে আসা মাত্র সে বলল, উহ, কতদিন এখানে দাঁড়িয়ে আছি। তোমার বাবা বলল আগরতলায় গিয়েছো, সেখান থেকে ফিরতে এত দেরি হলো। বললাম, বাবা সরো, ওকে ভেতরে আসতে দাও, কথা বলবো। বাবা চলে গেলেন। আমি ভেতরে ঢুকে বললাম, বসো। আমি ভেবেছিলাম তুমি মরে গেছো। আজ আদর বলল ও কোথায় যেন শুনেছে তুমি এখানে আছো, মরে যাওনি। শুনে কি ভালো লাগলো, ছুটে এলাম। তারপর থেকেই দাঁড়িয়ে আছি। তোমার বাবা ঢুকতেই দিচ্ছে না। আদরকে? আদর? তোমার পেত্নী? যা জিজ্ঞাসা করছি জবাব দাও। বিশ্বাস করো, এতদিন জানতাম ও তোমার পেত্নী। ঠিক তোমার মতো ডিমের ঝোল রাঁধে, আমার যত্ন করে, স্নান করিয়ে দেয়, আমার সঙ্গে দিনের বেলা ঘুমোয়, রাত্রেও থাকে না, ওর বাচ্চা আছে তো। বাহ, বেশ আছো তাহলে। না গো, ভালো নেই। মাইনের টাকা তো আদরের হাতেই দেই, সব খরচ করে ফেলেছে। আরো চমৎকার। আমি ওর মুখের দিকে তাকালাম। বেশি দিন নয় আমি ওখান থেকে এসেছি। এর মধ্যে লোকটার চেহারায় মলিন ছাপ পড়েছে। হাতে মুখে ওগুলো কি? পাঁচড়া নাকি? জিজ্ঞাসা করলাম, ওগুলো কি হয়েছে? কি জানি, আমি কিছু খাইনি। তোমার আদর খেতে দেয়নি? ও কোত্থেকে দেবে? আমায় বলল ধার করে টাকা আনতে, কিন্তু কেউ আমাকে ধার দিচ্ছে না। তুমি আমাকে টাকা দেবে? ওই জন্য এখানে এসেছো? ধার না দিয়ে আমাকে খেতে দিলেও হবে। কি বলবো আমি? এতদিন ঘর করে জানি ও যা বিশ্বাস করে তাই বলে। মতলব নিয়ে সাজিয়ে গুছিয়ে কথা বলতে শেখেনি। বললাম, খেয়ে চলে যাবে তো? চলে যাব মানে? তুমি এখানে থাকতে পারবে না। কোথায় যাব আমি? যেখান থেকে এসেছো। বাহ, সেখানে তো কেউ নেই। আদর কাল এসে জানবে ধার পেয়েছি কিনা। আজ রাত্রে ও বাড়িতে কি আমি একা থাকবো? তুমি কি ভাবো আমাকে? তাছাড়া আমি শ্বশুর বাড়িতে এসেছি, বউ এখানে আছে, আমি বউয়ের সঙ্গে থাকবো না? বেশ জোরে জোরে ও এমন গলায় বলল যেন এটাই ওর অধিকার। আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। রাগারাগি করে কোনো লাভ হবে না, ওর মাথায় ঢুকবে না। বললাম, এখানে থাকলে তোমার ক্ষতি হবে। কেন? তোমার বাড়িতে আদর বসে আছে, তুমি না ফিরলে ওর সঙ্গে ফুর্তি করতে লোক আসবে, সেটা তোমার ভালো লাগবে? তাহলে আমি ওকে মেরেই ফেলবো। মেরে ফেললে তোমার কি লাভ? বরং বাড়ি গিয়ে ওকে সামলাও। ঠিক বলেছ। ও উঠে দাঁড়ালো। কিন্তু আমার যে খিদে পেয়েছে। 10টা টাকা দিচ্ছি, কিছু কিনে খেয়ে নিও। আমি ওকে 10টা টাকা দিলাম। সেটা নিয়ে বলল, জানো বউ, আমি আর আদর প্রায়ই মদ খাই। আদর বেশি খায় আর আমি কম, দুপুরবেলায়। রাত্রে ওকে বাড়ি ফিরে যেতে হয় বলে তখন খেতে চায় না। মদ খেলে তখন ভালো লাগে, পরে শরীরটা যেন জ্বলতে থাকে। তুমি একদিন খাবে। আমি চমকে উঠলাম। অর্থাৎ মেয়ে মানুষটি ওর হাত ধরে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। আমার এ নিয়ে ভাবার অবশ্য কোনো মানে হয় না,
কিন্তু বুকের মধ্যে আর একটা চাপ এলো। আমিও তো আজ জোর করে ১ গ্লাস মদ খেয়েছি এবং সেই খাওয়ার কথা কেউ জানতে পারছে না। কেউ আমার মুখে গন্ধও পায়নি। কিন্তু ওকে কিছু বলার অধিকার কি আমার আছে? অন্তত আজকের সন্ধ্যের পরে? আমি হাসতে চেষ্টা করলাম। দেখা যাবে। শোনো, আমি ঠিক করেছি তোমাকে ডিভোর্স করব। তোমার আপত্তি আছে? ডিভোর্স? কেন? ও সরল মুখে প্রশ্ন করল। আমাদের আর একসঙ্গে থাকা ঠিক নয়। তাছাড়া তুমি যদি শ্রীদেবী কিংবা রেখাকে বিয়ে করতে চাও, তাহলে বউ আছে জানলে ওরা রাজি হবে না। তাই। ও মাথা নাড়ল। আদরও তাই বলছিল। তাই বলছি তুমি রাজি হয়ে যাও। আমরা একসঙ্গে দরখাস্ত করলে কোর্ট আপত্তি করবে না। তাড়াতাড়ি হয়ে যাবে। ডিভোর্স হবার পর তোমার দেখা পাবো? বাহ! পাবে না কেন? তাহলে আপত্তি নেই। আমি সই করে দেব। খুব ভালো হবে। পাড়ার ছেলেরা বলে আমি নাকি বউ থাকতে আদরের সঙ্গে থাকি। ওরা আর বলতে পারবে না। ঠিক আছে, তুমি এখন চলে যাও। লাস্ট ট্রেন মিস করবে। ও চলে গেল। ১০টা টাকা ওর মুঠোর মধ্যে ছিল। আমি দরজা বন্ধ করতেই বাবা ছুটে এলো। ডিভোর্স দেবে বলল? শুনলে তো। উহ, শেষ পর্যন্ত ঘাট থেকে নামলো। আমি ভাবছিলাম যদি যেতে না চায় তাহলে তুই কি করবি? আদরকে? জানি না। ইস, কি চরিত্র! মিউচুয়াল না করে ওকে অভিযুক্ত করলে ডিভোর্সও পেতে, শাস্তিও হতো। বাইরে ছাড়া থাকলে এইভাবে হুটহাট চলে আসতে পারে। তোমার ভয় নেই, ও এখানে আসবে না। কি করে বলছিস? আমি এখানে না থাকলে ও কেন আসবে? সে কি, তুই কোথায় যাবি? এখনো ঠিক করিনি। যেখানে আমার কোনো বন্ধু আসতে পারবে না, সেখানে আমি কি করে থাকি? যে করেই হোক মাসখানেকের মধ্যে তোমাকে নিষ্কৃতি দেব। তুই তুই এত বড় কথা বললি? আমি কিছুই বলিনি। তুমি আপত্তি করেছ সেন সাহেব সম্পর্কে। আমার মাথা ঠিক ছিল না রে। আমি তো তোর ভালোই চাই। বেশ, তাহলে আমার ভালো কিসে হয় সেটা আমার উপর ছেড়ে দাও। পরদিন ভেবেছিলাম সেন সাহেবকে ফোন করে বলবো টিটাগড়ে না আসতে, কিন্তু শেষ পর্যন্ত করিনি। কোনো দোষ না করেও যে মেয়ের সংসার ভেঙেছে, তার সম্পর্কে মানুষের যতই সহানুভূতি থাক, সে যখন বাবা মায়ের সঙ্গে মানাতে পারে না, তখন মনে সন্দেহ আসবেই। অর্থাৎ একবার যে ধকল হজম করেছে, তাকে বারবার সেটা হজম করতে হবে, নইলে লোকে তাকেই দোষী বলবে একসময়। আমি জানি বাবা কাল রাগের মাথায় কথা বলেছিল। শুনে আমার খুব খারাপ লেগেছিল। অপমানিত বোধ করেছিলাম। আমার অবস্থা এরা যখন বুঝতে পারছে না, তখন চলে যাব বলে ভেবেছিলাম। মানুষ তো কত রকম অভিনয় করে। এই যে গতকাল ওকে বুঝিয়ে ঠান্ডা করে ফেরত পাঠালাম, সেটা অভিনয় নয়? এই যে মনের রাগ জ্বালা চেপে গিয়ে মিষ্টি কথায় ভুলিয়ে ডিভোর্সের কাগজে সই করতে রাজি করালাম, সেটাও তো অভিনয়। তাহলে আরেকটু অভিনয় করে নিজের অভিমানটাকে চাপা দিয়ে এ বাড়িতে থাকতে দোষ কি? অপারেশন হয়ে গেল। জ্ঞান ফেরার পর যন্ত্রণা কমে গেলে ভেতরে ভেতরে প্রচণ্ড উত্তেজিত হয়েছিলাম। কখন নিজেকে দেখতে পাবো এই ভেবে তর সইছিল না। একদিন সেই সময়টাও এলো। আয়নার সামনে দাঁড়িয়ে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছিলাম না। এই আমি কি আমি? নিজেকেই যেন চিনতে পারছিলাম না। মুখ ঘুরিয়ে সেন সাহেবের দিকে তাকিয়ে হাসলাম। সেন সাহেব বললেন, দারুণ। সত্যি ডাক্তার আমাকে সুন্দর করে দিয়েছেন। বিধাতা যা দিয়েছিলেন তার চেয়ে অনেক বেশি দিয়েছেন ডাক্তার। আমার মুখের ক্ষতচিহ্নগুলো উধাও। গালে হাত বোলালাম। না, মোমের তৈরি নয়। আমারই রক্ত মাংস চামড়ায় তৈরি এই নতুন মুখ। আমারই শরীরের ঢাকা অংশ থেকে নেয়া। বললাম, আমাকে যে চট করে কেউ চিনতে পারবে না। ডাক্তার বললেন, তা ঠিক। নতুন জন্ম বলে ধরে নিন। হ্যাঁ, নবজন্ম। মা বাবা অবাক। তাদের মেয়ে এখন নিখুঁত। এই আনন্দের সময়ে সেন সাহেব খবরটা দিলেন। ওর মাথা আবার খারাপ হয়েছে। গরম পড়লেই হিংস্র হয়ে যায়। আদর নামক মেয়ে ছেলেটিকে মারধর করেছে ও। তার স্বামী এবং পাড়ার লোকজন উল্টে মার দেয়। শেষ পর্যন্ত পুলিশ ওকে থানায় নিয়ে গিয়ে অফিসে খবর দেয়। অফিসের সহকর্মীরা ওকে একটা সস্তা পাগলাগারদে ভর্তি করেছে। খবর পেয়ে সেন সাহেব ব্যক্তিগত চেষ্টায় সেখান থেকে তুলে
ওকে আগের নার্সিং হোমে পৌঁছে দিয়েছেন। সেখানে ওর ওপর ইলেকট্রিক শক চলছে, হাত পা বাঁধা অবস্থায়। জ্ঞান ফিরলেই অকথ্য গালাগাল দিচ্ছে। এই অবস্থায় ওকে দিয়ে ডিভোর্সের দরখাস্ত সই করানো অসম্ভব। মানুষ চিনতেই পারছে না। আমার ভেতরটা কিরকম ফাঁকা হয়ে গেল। এর আগে আমি ওকে কয়েকবার নার্সিং হোমে ভর্তি করেছি। সেখানে ওই হাল হলে ওর যে কি অবস্থা হতো তা আমি জানি। পশুর মতো গোঙাতো। পরে শান্ত হয়ে বাড়ি ফিরে এসেও কথা বলতে পারতো না ভালো করে। বলতো, বউ, ওরা আমাকে কি মেরেছে, এই দেখো দেখো। চিহ্নগুলো আমি চোখ বন্ধ করেও দেখতে পাই। আমার খুব কষ্ট হচ্ছিল। বাবা বললেন নার্সিং হোম থেকে সার্টিফিকেট নিয়ে কেস ফাইল করলেই তো হয়। সেন সাহেব বললেন সেটা আপনারা ঠিক করুন। বললাম, বাবা যা বলছেন তাই করুন। সেটা করা যেতে পারে, তবু একটু ভাবো, ও যখন সামান্য ভালো হয়ে ফিরবে তখন আর চাকরি থাকবে না, সেই সঙ্গে কোয়ার্টার্সও ছেড়ে দিতে হবে। আমি বললাম, চলুন। কোথায়? নার্সিং হোমে যাব। গিয়ে কোনো লাভ হবে না। তবু চেষ্টা করি। আপনি উকিলের কাছ থেকে মিউচুয়াল ডিভোর্সের দরখাস্ত নিয়ে আসুন। চলুন, আমিও যাচ্ছি। বাবা মায়ের সামনে ওকে তুমি বলতে এখনো পারিনি। দরখাস্ত সংগ্রহ করে যখন আমরা নার্সিং হোমে পৌঁছলাম তখন প্রায় সন্ধে। এখানে আমি বেশ কয়েকবার এসেছি, স্টাফদের সঙ্গে ভালোই পরিচয় আছে। কিন্তু অদ্ভুত, কেউ যেন আমাকে ঠিক চিনতেই পারছে না। যখন বললাম ওর সঙ্গে দেখা করতে চাই, তখন বলল এখন ভিজিটর অ্যালাউ করা হচ্ছে না, পেশেন্ট নর্মাল নয়। আমি ওর স্ত্রী, খুব দরকার। আপনি ওর স্ত্রী? লোকটি অবাক। আপনাকে অন্যরকম দেখাচ্ছে। হ্যাঁ, একবার ওর সামনে নিয়ে চলুন। আমার অনুরোধে শেষ পর্যন্ত ওরা রাজি হলো। সেন সাহেব বাইরেই রইলেন। একজন লোক ওর সামনে আমাকে নিয়ে গেল। একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে, চোখ লাল, মুখ ফুলে গিয়েছে। আমার দিকে তাকিয়ে বলল, শ্রীদেবী, শ্রীদেবী এসেছে। জিজ্ঞাসা করলাম, কেমন আছো? আমাকে মারছে, খুব মারছে। আমাকে বোম্বে নিয়ে চলো শ্রীদেবী। বোম্বে গেলে আমি মিঠুন চক্রবর্তী হয়ে যাব। প্লিজ। নিয়ে যেতে পারি, তুমি যদি এখানে সই করে দাও। বলতে খুব খারাপ লাগছিল, কিন্তু আমার সামনে অন্য কোনো রাস্তা নেই। কি নাম সই করব? মিঠুন চক্রবর্তী? না, তোমার নিজের নাম। আমার নাম কি? তোমার নাম তুমি জানো না? না, আমি এখন মিঠুন চক্রবর্তী। তাহলে তোমার বম্বে যাওয়া হলো না। বেশ, দাও দাও, শুধু আমার নামটা বলে দাও। আমি ইঙ্গিত করতে লোকটি ওর ডান হাতের বাঁধন খুলে দিল। আমি একটা কলম আর কাগজ এগিয়ে দিলাম, জায়গাটা দেখিয়ে দিলাম, দিয়ে ওর নামটা বললাম দুবার। সে অবহেলায় সই করল। শেষ দিকটা বোঝা গেল না। কাগজ ফিরিয়ে নিতেই সে খপ করে আমার হাত ধরল। তুমি আজ আমার সঙ্গে শোবে। এত সুন্দরী মেয়ে আমি জীবনে দেখিনি। আমার সঙ্গে শুতে হবেই। হাত ছাড়াবার চেষ্টা করলাম। ছাড়ো। না, তোমার মতো সুন্দরী কেউ নেই। আমার একটা বউ ছিল, সেও নয়। ও হাত ছাড়ছিল না। আমার কবজি অসাড় হয়ে যাচ্ছিল। এই সময় সঙ্গের লোকটি ওর হাতে বেশ জোরে আঘাত করলো। ও উহ বলে হাত ছেড়ে দিতেই আমি দৌড়তে লাগলাম। বাইরে বেরিয়ে না আসা পর্যন্ত আমি থামিনি। সেন সাহেব উদ্বিগ্ন হয়ে সামনে এলেন। এ কি, কি হয়েছে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, হয়ে গেছে, সই করে দিয়েছে, আর কোনো চিন্তা নেই। সেন সাহেব আমার হাত থেকে কাগজটা নিয়ে সই দেখলেন। সন্দেহ নিয়ে প্রশ্ন করলেন, ওর নর্মাল সই কি এইরকম? আমি দম নিচ্ছিলাম। সইটা দেখে খেয়াল হলো ওর নর্মাল সই ঠিক কি রকম তা আমি জানি না। ও কি আমার সামনে কখনো সই করেছিল? বললাম, হ্যাঁ, এরকমই। আর এই সই ও আমার সামনে করেছে, এতে কোনো সন্দেহ নেই। ডিভোর্সের দরখাস্ত জমা পড়ল। ওতে লেখা হয়েছে আমরা আমাদের বিবাহিত জীবনে কেউ কাউকে মেনে নিতে পারছি না। আমাদের রুচি, মতামত এবং চালচলন সম্পূর্ণ বিপরীত। আমরা নিজেরা অনেক চেষ্টা করেছি সমঝোতার জন্যে, কিন্তু সেটা কার্যকর করা যায়নি। যেহেতু আমাদের সন্তান নেই এবং হবার সম্ভাবনাও শূন্য, তাই আমাদের মধ্যে সেতু তৈরি কখনোই হবে না।
প্রতিদিন অশান্তি নিয়ে বসবাস করে আমাদের মানসিক ভারসাম্য নষ্ট হতে চলেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে বিবাহ বন্ধন ছিন্ন করতে চাই। উকিল চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব কেসটি আদালতে তুলতে। আদালত নিশ্চয়ই আমাকে এবং ওকে নোটিশ পাঠাবেন। নোটিশ ওর হাতে পড়বে বলে মনে হয় না। পড়লে ওর মত পাল্টে যাওয়া অসম্ভব নয়। কিন্তু নোটিশ পাওয়া সত্ত্বেও ও যদি একাধিকবার আদালতে উপস্থিত না হয়, তাহলে বিচারক একতরফা আদেশ জারি করতে পারেন। এ যাত্রায় ও নার্সিংহোমে ছিল 28 দিন। এ বাবদ যে বিপুল অর্থ খরচ হলো তা মিটিয়ে দিলেন সেন সাহেব। ব্যাপারটা আমার ভালো লাগেনি, কিন্তু মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না। যে মানুষটার সঙ্গে এত বছর সুখে দুঃখে একসঙ্গে ছিলাম, সে রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াবে তা সহ্য করা আমার পক্ষে সম্ভব হতো না। আবার আমি এও বুঝতে পারছি যে সেন সাহেবের কাছে আমার ঋণ বেড়ে যাচ্ছে। এত ঋণ আমি শোধ করব কি করে? সেন সাহেব আমাকে কখনো বলেননি যে তিনি আমাকে চান, আমাকে খুব ভালোবাসেন। কখনো তার চোখে আমি কামনার আগুন জ্বলতে দেখিনি। অথচ অকারণে কোনো মানুষ এত করছেন তা ভাবতেও অস্বস্তি হচ্ছে। আমি নিজে ওর সম্পর্কে দুর্বল হয়ে পড়ছি। আমার পৃথিবীর অনেকটা এখন উনি। আমার এখন হাত পা বাঁধা নেই, সমস্ত শরীরে টাটানো ব্যথা, আর বেশিরভাগ সময় চোখে ঘুম। এই সবই যে ওষুধের প্রতিক্রিয়া তা আমি বুঝতে পারছিলাম। এখন আমি একটু একটু ভাবতে পারছি। আমি জেনেছি খুব মারাত্মক অবস্থায় আমাকে এখানে আনা হয়েছিল। অবশ্য সেই অবস্থার শুরু থেকে কোনো ঘটনার কথা আমার মনে নেই। আগামীকাল নার্সিংহোম থেকে আমাকে ছেড়ে দেবে। আমি বাড়ি ফিরে যাব। আমার আজ খুব আনন্দ হচ্ছিল। অন্যান্যবার এই দিন আমার বউ দেখা করতে আসে। আমার এই ঝিমঝিম ভাব সত্ত্বেও আমরা হাসাহাসি করি। এবার ও আসেনি। এখানকার লোক বলেছে ও নাকি মাত্র একদিন এসেছিল এবং আমাকে দিয়ে কিছু সই করিয়ে নিয়ে গেছে। আমি ভেবে পাচ্ছিলাম না নার্সিংহোমের খরচ কি করে দেয়া হচ্ছে। বউ যে দিতে পারবে না তা জানি, যদি ওর বাবা সাহায্য না করে। এত ভাবনা চিন্তা আজকাল পোষায় না। আমি চোখ বন্ধ করলাম। বেরোবার সময় যদি নার্সিংহোম বিল মিটিয়ে দিতে বলে, আমি বলবো আমাকে জেলে দাও। জেল আর নার্সিংহোমের কোনো ব্যবধান আমার কাছে নেই। আজ সকালে আমি স্নান করে নিয়েছিলাম। বেশ ভালো লাগছিল। ওরা আমাকে এক গাদা ওষুধ দিয়েছিল। এগুলো এখন থেকে নিয়মিত খেতে হবে। নিচে নেমে আসতেই আমি সেন সাহেবকে দেখতে পেলাম। একা দাঁড়িয়ে আছেন। আমি বললাম, এ কি স্যার, আপনি? কেমন আছেন? ভালো। আমি ভালো হয়ে গেছি। গুড। এই ধরুন প্রেসক্রিপশন। ওষুধগুলো ঠিকঠাক খাবেন। আপনার যে বারংবার এখানে আসতে হচ্ছে তার কারণ আপনি নিয়মিত ওষুধ খান না। বাড়ি যাবেন? হ্যাঁ, আমার খুব ঘুম পাচ্ছে। চলুন আপনাকে পৌঁছে দেই। সেন সাহেবের গাড়িতে উঠে বসলাম। এর আগের বারগুলোতে ফেরত যাবার সময় বউয়ের দেয়া জামা কাপড় পাউডার সঙ্গে থাকতো। এবার কিচ্ছু নেই। যা কিছু নার্সিং হোমই দিয়েছে। জিজ্ঞাসা করলাম, বাড়িতে কি বউ আছে? সম্ভবত না। ও, স্যার আমার চাকরিটা আছে তো। এখনো আছে বলে জানি, তবে আপনার স্ত্রী কমপ্লেন করলে হয়তো থাকতো না। ও তা করবে না। আমাকে খুব ভালোবাসে তো। বাড়িতে গিয়ে একা থাকতে পারবেন? একা? আপনার মায়ের কাছে যাবেন? আমি ঘাড় নাড়লাম। সেই ভালো। মায়ের কাছে কদিন থেকে বউয়ের খোঁজ করা যাবে। আমি পথ বলে দিলাম। সেন সাহেব আমাকে নামিয়ে দিয়ে গেলেন। দরজায় শব্দ করলাম। এত বড় বাড়ি এখন প্রায় ফাঁকা। সাড়া না পেয়ে মা মা বলে চিৎকার করলাম। চিৎকার করলেই মাথায় লাগে। শরীরটাতে ঘুম ঘুম ভাব। একটা মেয়ে দরজা খুলল। কাজের লোক বোঝা যাচ্ছে। একে আমি চিনি না। জিজ্ঞাসা করলাম, মা আছে? সে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। ভেতরে ঢুকতেই মায়ের গলা পেলাম। কে রে? আমি, মা। বারান্দায় বেরিয়ে এসে বলল, কি ব্যাপার? কেমন আছো? হঠাৎ? না, মনে হলো তাই এলাম। আমি এতদিন নার্সিং হোমে ছিলাম, মা। সেখান থেকেই তোমার কাছে আসছি। বাড়িতে বউ নেই, তোমার কাছে কদিন থাকবো। বউ কোথায় গেল? জানি না। বাহ, শেষ পর্যন্ত সেও পালালো।
শোনো বাপু, তোমাকে বলে দিয়েছিলাম আমার এখানে থাকা চলবে না। এক পাগলকে নিয়ে হিমশিম খাচ্ছি, আর পারবো না। আমি ভালো হয়ে গেছি মা, এই দেখো প্রেসক্রিপশন। আমার ওসব দেখার দরকার নেই। মা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? বউ নিয়ে তো বেশ ফুর্তিতে ছিলে, এখন আবার মাকে দরকার হলো কেন? মা বলে কি তোদের সব বিষ আমাকে গিলতে হবে? দাদা কোথায়? ঘরে। 3 দিন হলো বেঁধে রাখতে হয়েছে। আমাকেও বেঁধেছিল, খুব মেরেছে নার্সিং হোমে, গায়ে ব্যথা হয়ে গেছে। এখন যদি ঠিকঠাক ওষুধ খাই তাহলে ভালো থাকবো। ঠিক আছে, এসে পড়েছো, এবেলা থাকো, ও বেলা চলে যেতে হবে বলে দিচ্ছি। মা শেষ পর্যন্ত নরম হয়েছে দেখে ভালো লাগলো। যে ঘরটায় আমি থাকতাম সেখানে গেলাম। খাটটা রয়েছে, তাতেই শুয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে ঘুম এলো। কেউ একজন অনেকক্ষণ আমাকে ডাকছে বলে মনে হলো। চোখ খুলতেই মেয়েটাকে দেখতে পেলাম, দরজায় দাঁড়িয়ে আছে। আমি তাকালাম। মনে হলো স্মিতা পাতিলের মতো দেখতে, কালো কালো, কিন্তু মুখটা ওই রকম। জিজ্ঞাসা করলাম, তুমি সিনেমা দেখো? সে কোনো কথা বলল না। তোমাকে স্মিতা পাতিলের মতো দেখতে। ও ছুটে পালালো। মা বললেন, ও বোবা, কথা বলতে পারে না। ওই মেয়েটাই আমাকে খেতে দিল। মা বললেন, কি করে যে সংসার চালাচ্ছি তা আমিই জানি, তার উপরে তুমি জুটলে আর দেখতে হবে না। খেতে খেতে বললাম, বাহ, আমিও তো মাইনে পাই। সেই টাকা বউ নেয় না? না, বউ তো আমার কাছে থাকে না। আদরের হাতে দিতাম খরচ করতে। আদরকে? আমার বাড়িতে কাজ করতো। তুই ঝিয়ের হাতে মাইনের টাকা তুলে দিতিস? কি করব, আমার মাথায় হিসেব আসে না। চাকরিটা তাহলে এখনো আছে? বাহ, যাবে কেন? সবাই আমাকে খুব ভালোবাসে। দেখো বাবু, যদি বউ উদয় না হয় তাহলে তুমি এখানে থাকতে পারো। মা চলে গেল সামনে থেকে। মেয়েটা জিজ্ঞাসা করলো, ভাত দেব? না, আমার খেতে ভালো লাগছিল না। খেয়ে দিয়ে আমি দাদার ঘরে উঁকি মারলাম। দাদার জানালা দিয়ে ভেতরটা দেখা যায়। হাত পা বাঁধা, মুখে একগাদা দাড়ি, গায়ে কোনো কাপড় নেই। সম্পূর্ণ ন্যাংটো অবস্থায় চেয়ারে বসে বিড়বিড় করছে। আমি তাকে ডাকলাম, দাদা, এই দাদা। দাদা মুখ তুলল। কে রে? আমি তোমার ভাই। ভাই? তোর বউকে নিয়ে এসেছিস? দিয়ে যা, আমার কাছে দিয়ে যা। কি ডবকা বউ রে তোর! একাই খাবি? আমাকে দিবি না? দে না রে। ছিটকে সরে এলাম, সোজা বাড়ির বাইরে। রাগে ঘেন্নায় শরীর কিরকম করতে লাগলো। ফুটপাতের পাশে একটা রক পেয়ে বসে পড়লাম। নিজের দাদা আর পাগল না হলে আজ আমি ওকে মেরেই ফেলতাম। ভাইয়ের বউকে খারাপ চোখে দেখছে। মাথা গরম হলো, রকে শুয়ে পড়লাম। ঘুম যখন ভাঙলো তখন অনেক রাত নেমে গেছে। ধর্মড়িয়ে উঠে বসলাম। না, আমি ঠিকই আছি। দাদার মুখ মনে করতে পারছি। তাহলে এখানে ঘুমিয়েছিলাম কেন? বাড়ি যাব বলে উঠে দাঁড়ালাম। বাসে উঠে পড়লাম। কন্ডাক্টর টিকিট চাইলে পকেটে হাত ঢুকিয়ে খেয়াল হলো একটাও পয়সা নেই। নার্সিং হোম থেকে বেরোবার পর পকেটে ওটা থাকার কথাও নয়। কন্ডাক্টরকে সে কথা সোজা বললাম। নার্সিং হোমে ছিলেন? কেন? মাথার গোলমাল যখন খুব বেড়ে যায় তখন নার্সিং হোমে যেতে হয়। বেশ গম্ভীর গলায় বললাম। শোনা মাত্র লোকটার মুখ কিরকম হয়ে গেল। ধীরে ধীরে সরে গেল সামনে থেকে। আর টিকিট চাইল না। আশেপাশে দাঁড়িয়ে যারা শুনছিল তারাও যেন কাট কাট হয়ে গেল। হবেই, পাগলকে মানুষ এত ভয় পায়, অথচ আমি এখন পাগল নই। হাউজিং এ ঢুকতেই গেটের পাশে বসে আড্ডা মারা ছেলের দল বলে উঠল, এই রে, আবার এসে গেছে। এসে গেছে ঠিক আছে, কিন্তু এই রে বললো কেন? আমি ঠিক করলাম কারো সঙ্গে ঝগড়া করব না। সোজা উপরে চলে এলাম। আমার ঘরের দরজা বন্ধ। পাশের ফ্ল্যাটে নক করতে ভদ্রলোক বেরিয়ে এলেন। আমি হেসে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন দাদা? ভদ্রলোক খুব অবাক। ভালো। আপনি নার্সিং হোম থেকে আসছেন? হ্যাঁ। কি হবে কথা বাড়িয়ে? দাঁড়ান। ভেতরে ফিরে উনি আমার ফ্ল্যাটের চাবি এনে দিলেন। এখন শরীর কেমন লাগছে?
ফার্স্ট ক্লাস, খুব ভালো। রোজ ওষুধ খেলে আর গোলমাল হবে না। আপনি কি এখানে একা একা থাকবেন? একা? কেন? বউকে নিয়ে আসবো। আমি চলে এলাম। ঘরগুলোকে অসম্ভব নোংরা মনে হলো। বিছানায় চাদর নেই, সব লণ্ডভণ্ড। আমার টেপ রেকর্ডারকে দেখতে পাচ্ছি না। আলমারি খুলে দেখলাম বউয়ের শাড়িগুলো হাওয়া। একটা সুন্দর টেবিল ক্লক ছিল, সেটাও নেই। কে নিল? আমার আর ভাবতে ইচ্ছে করলো না। খিদে পাচ্ছিল। রান্নাঘরে গিয়ে তল্লাশ করলাম যদি কিছু পাওয়া যায়। গেল না। কল খুলে জল খেলাম। খেয়ে চাদরবিহীন বিছানায় শুয়ে পড়লাম। কি যেন মেয়েটার নাম? আদর। আদর সব নিয়ে চলে গিয়েছে। এই জন্যেই বলে কুকুরকে লাই দিলে মাথায় ওঠে। উঠলও তাই। শুয়ে শুয়ে ভাবতে চেষ্টা করলাম আমার এখন কি করা উচিত। বউ নিশ্চয়ই টিটাগড়ে রয়েছে। আমি কি বউয়ের কাছে যাব? বউ নিষেধ করেছিল যেতে। অবশ্য আমি যে আজ বেরিয়ে এসেছি সেটা রেগে যাওয়ার জন্যে। মাকে না বলে এসেছি। মা তো শেষ পর্যন্ত আমাকে থাকতে বলেছিল। ঠিক করলাম ভোর হলেই মায়ের কাছে চলে যাব। ঘুম এসে গিয়েছিল। এই সময় কেউ যেন বেল বাজালো। উঠতে হলো। দরজা খুলে দেখলাম আদর আর তার স্বামী দাঁড়িয়ে আছে। লোকটা বলল, এই মাত্র খবর পেলাম। আমি এখন ঘুমোচ্ছি, তুমি যাও। আপনি ভালো হয়ে গেছেন বাবু? হ্যাঁ। উহ, বাঁচালেন। চিন্তায় আমাদের ঘুম হচ্ছিল না। একটু কথা বলতাম। কি কথা? ওরা ভেতরে ঢুকে পড়ল। লোকটা আদরকে ধমকালো। ইস, কি করে রেখেছিস বাড়িটা? বাবু তোর ওপর সব ছেড়ে দিয়েছিল, আর তুই এমন নোংরা করেছিস। কি বলবে বলো, আমার ঘুম পাচ্ছে। লোকটা আদরকে দেখালো। একটা ব্যবস্থা করুন বাবু। কি ব্যবস্থা? আপনি পাগল হয়ে গেছেন শুনে রোজ ভগবানকে ডেকেছি। ভগবান বাবুকে ভালো করে দাও, নইলে আমার যে সর্বনাশ হয়ে যাবে। সেই ডাক ভগবান শুনেছেন। আপনি ভালো হয়ে গেছেন, এবার ওকে উদ্ধার করুন। কি উদ্ধার করব? লোকটা একটু এগিয়ে এসে নিচু গলায় বলল, 2 মাস। কিসের 2 মাস? আগে বাচ্চার। ওর পেটে আপনার বাচ্চা এসে গেছে যে। আপনার বাচ্চা, অথচ আমার বউ। ও বাচ্চা তো জন্মাতে পারে না। এখনো মানুষের আদল নেয়নি। এখনই সরিয়ে ফেলা ভালো। কিন্তু তার জন্য টাকার দরকার। ভালো জায়গায় না নিয়ে গেলে প্রাণ সংশয় হতে পারে। তাই আপনার কাছে আসা। আমি হতভম্ব হয়ে মেয়েটার দিকে তাকালাম। হাসি হাসি মুখ করে আমাকে দেখছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সত্যি? লোকটা বলল, আপনার পা ছুঁয়ে বলছি, মিথ্যে নয়। কিন্তু সেটা যে আমার জন্যে তার প্রমাণ কি? এবার আদর কথা বলল। দেখুন, আমি সতী না হতে পারি, কিন্তু বেশ্যা নই। আপনার ঘরে যতদিন কাজ করেছি ততদিন ওকে ছুঁতেই দেইনি। ও, তাহলে কি করতে হবে? লোকটা বলল, বেশি না, 1000 টাকা দিলেই হবে। অত টাকা তো আমার নেই। অসহায় হয়ে গেলাম। মাইনে পাননি? না তো। সে কি, আপনি হাসপাতালে থাকতেই মাস কাভার হয়ে গিয়েছে। অফিসে জমা আছে টাকা। কাল গিয়ে নিয়ে আসুন। বেশি দেরি হলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে। আমি মাথা নাড়লাম। উহ, বুকের ওপর থেকে একটা পাহাড় নেমে গেল। লোকটা আদরের দিকে ঘুরে দাঁড়ালো। তা বাবু এসে গেছে। ঘরদোর নোংরা করে রেখে লাভ নেই। তুমি বরং আজ রাতেই সব পরিষ্কার করে রাখো। আমি বাচ্চাদের সামলাচ্ছি। লোকটা যেন চলে যেতে পারলে বাঁচে এইভাবে চলে গেল। আমি আদরকে জিজ্ঞাসা করলাম, তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও। ও যে বলল সবকিছু পরিষ্কার করতে। আদর হাসলো। হাসপাতালে যাওয়ার আগে আপনার চেহারা যা হয়েছিল, দেখে ভয় লাগলো। সে তুলনায় এখন রাজপুত্তর। ঠিক আছে, তুমি যা করার করো, আমি শুয়ে পড়ছি। আমাকে বিরক্ত করবে না। বিছানায় চলে এলাম। মাথাটা কিরকম করছিল। আদরের পেটে আমার বাচ্চা এসে গিয়েছিল। আমার কি কোনো জ্ঞানগম্য ছিল না? আর তখনই মনে হলো, এটা কিরকম হলো? এত বছরেও বউয়ের বাচ্চা হয়নি, আর ওর হয়ে গেল। একসময় বউ আমাকে অনেকবার ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল। আমি রাজি হইনি। আমার ভয় হতো যদি সত্যি আমার ভেতরে কোনো গোলমাল থাকে। আদরের যদি বাচ্চা হবার সম্ভাবনা হয়, তাহলে প্রমাণ হলো আমি ঠিক আছি।
যা কিছু গোলমাল বউয়ের, কিন্তু লোকটা যদি মিথ্যে কথা বলে, আমাকে ঠকিয়ে যদি টাকা নেয়, ভগবানকে জিজ্ঞাসা করি। বিছানা থেকে নেমে দুহাত মাথার উপরে তুলে চোখ বন্ধ করলাম। তারপর গুনে গুনে 3টে লাফ দিলাম। চোখ বন্ধ অবস্থায় জিজ্ঞাসা করলাম, ভগবান তুমি কি বলো? আমি যেন এক মহাশূন্য থেকে ভেসে আসা স্বর শুনতে পাচ্ছিলাম, কিন্তু তার কথাগুলো স্পষ্ট নয়। আমি প্রাণপণে শোনার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই তা শোনা যাচ্ছিল না। আমার মাথার যন্ত্রণা বেড়ে গেল। আমি ধপ করে বিছানায় বসে পড়লাম, দুহাতে মাথা চেপে ধরলাম। কি হলো? আদরের গলা কানে এলো। মাথায় যন্ত্রণা, আমি সহ্য করতে পারছিলাম না। টিপে দিচ্ছি, আরাম হবে। সে আমার পাশে এসে দাঁড়িয়ে মাথা টেনে নিয়ে টিপতে লাগলো। আহ, একটু যেন আরাম হলো। আদর আমার মাথা ওর বুকে চেপে ধরেছে। তার স্পর্শ পাওয়া মাত্র প্রশ্নটা মাথায় এলো, সত্যি তোমার বাচ্চা হবে? বাহ, আপনি পুরুষ মানুষ হয়ে ব্যবস্থা নেননি যে। পুরুষ মানুষ? আমার খুব ভালো লাগলো। আমি বিছানায় শুয়ে পড়লাম। আদর আমার পাশে উঠে এসে মাথা টিপছিল। সেই আবেশে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা যখন ঘুম ভাঙলো, তখনও আদর ঘুমিয়ে। ওকে দেখা মাত্র আমার রাগ হয়ে গেল। ওকে বলছিলাম বিরক্ত না করতে। আমি ওর ঘুম ভাঙালাম, তাড়াতাড়ি তৈরি হও। কেন? তোমার বাচ্চা হবে কিনা পরীক্ষা করতে। তার মানে? সে লাফিয়ে উঠল। তোমরা তো মিথ্যে কথা বলেছ। আমার বউয়ের বাচ্চা হয়নি 10 বছর, আর তোমার শরীরে সেটা এসে গেল 2 মাসে। চলো ডাক্তারের কাছে। আদর বলল, আমার স্বামী না বললে যাব না। বেশ, আসুক সে, আমি তোমাদের পুলিশে দেব। পুলিশ? হ্যাঁ, তোমরা আমাকে ব্ল্যাকমেল করছো। কি করছি? ভাওতা দিয়ে টাকা চাইছো। আমি চাইনি। তোমার স্বামী 1000 টাকা চায়নি? হ্যাঁ, ও ভেবেছিল আপনার চাকরি চলে যাবে, এ বাড়ি ছেড়ে দিতে হবে, আপনি পাগল বলে আর এখানে থাকতে পারবেন না, তাই একবারে যা পাওয়া যায় তা পেতে চেয়েছিল। কিন্তু আপনি তো আবার ভালো হয়ে গেছেন, এখানেই থাকবেন তাই না? আমি আবার আপনার সংসার চালাবো আগের মতো। কিচ্ছু ভাববেন না, ও এলে আমি ওকে বুঝিয়ে বলবো। আদর নরম গলায় বলল, তার মানে তোমার শরীরে বাচ্চা আসেনি? না। হলো, এবার যাই, চা করি। সে চলে গেল। নিজেকে কিরকম অসাড় মনে হচ্ছিল। তাহলে আমি কি করব? আদর যেমন ছিল তেমন থাকবে? আদর ফিরে এলো। চা আছে, চিনি নেই, দুধ নেই, টাকা দিন। টাকা নেই? তার মানে? মাইনে না পেলে কিছু দিতে পারবো না। এখন খাবেন কি? খাবো না। ও বাবা, তাহলে মাইনে নিয়ে আসুন, আমি বিকেল বেলায় আসবো। আদর সোজা দরজা খুলে বেরিয়ে গেল। আমি উঠলাম, মুখ ধুলাম, জামা প্যান্ট পরে দরজায় তালা দিলাম। তারপর রাস্তায় বেরিয়ে পড়লাম। পানের দোকানের সামনে দাঁড়াতেই দোকানদার বলল, কবে এলেন? বললাম, এই তো। বৌদির সঙ্গে আপনার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে? তোমাকে কে বলল? কালই পিয়ন এসেছিল কোর্টের চিঠি নিয়ে। সে কি? হ্যাঁ, বললাম আপনি হাসপাতালে, তা হাবুদা বসেছিল এখানে। হাবুদা পিয়নকে বুঝিয়ে চিঠি নিল আপনার নাম সই করে, বলল হাসপাতালে পৌঁছে দেবে। সেই চিঠিতেই জানা গেল বৌদি আর আপনার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। পানওয়ালা হাসল। চিঠিটা কোথায়? হাবুদার কাছে। আমি হাবুদার সন্ধানে গেলাম। পাড়ার বেকার মাস্তান ছেলেদের দাদা লোকটা। আমাকে দেখে বলল, এই যে বউ পালাচ্ছে, চিঠিটা দিন। আরে ভাই, আপনি যে এত তাড়াতাড়ি ছাড়া পাবেন তা আমি কি করে বুঝবো? ওটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। হাবুদা হাসল। ছিঁড়ে ফেলেছেন? একদম। আমি আর দাঁড়ালাম না। বউ আমার বিরুদ্ধে কেস করেছে। আমার কি করা উচিত? হঠাৎ মনে হলো সেন সাহেবের সঙ্গে কথা বলা দরকার। আমি অফিসে যাব বলে হাঁটতে লাগলাম। অফিসের সহকর্মীরা আমাকে দেখে অবাক। আমি যত হেসে স্বাভাবিক কথা বলছি, তত যেন ওদের বিস্ময় বাড়ছে। শুনলাম আমি গত মাসের অর্ধেক মাইনে পাবো, আর এই মাসে যদি অফিসে না আসি তাহলে সামনের মাসে কিছুই পাবো না। এইসব আমি গ্রাহ্যই করলাম না। টাকাটা নিয়ে সেন সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম।
ওর পিয়ন আমাকে ঢুকতে দিচ্ছিল না প্রথমে। চেঁচামেচি করতেই শেষ পর্যন্ত অনুমতি পেলাম। সেন সাহেব একাই ছিলেন। আমার বাড়িতে যত স্বাভাবিক মনে হতো, এখানে ঠিক তার বিপরীত। কি চাই? স্যার, এখানে আপনার কি চাই? স্যার, বউ ডিভোর্সের মামলা করেছে। দেখুন, ওসব আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অফিসে ও নিয়ে কথা বলবো না আমি। আপনি যেতে পারেন। আমার কোনো কথাই শুনতে চাইলেন না সেন সাহেব। শেষ পর্যন্ত বললেন, যতদূর জানি আপনারা দুজনে একমত হয়ে আলাদা হবার জন্য আবেদন করেছেন। এখন এ নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই। যা হচ্ছে মেনে নিন। বেরিয়ে এলাম। আমরা একসঙ্গে একমত হয়ে আবেদন করেছি। কি জানি, তাহলে এমন মন খারাপ করছি কেন? সত্যি তো। আমি একটা রেস্টুরেন্টে ঢুকলাম। খুব খিদে পাচ্ছিল। শেষ পর্যন্ত আমাদের বিয়েটা ভেঙে গেল। বেশ কয়েক বছর আমাকে আদালতে যেতে হয়েছে, কিন্তু ওকে আসতে দেখিনি। আমার উকিল কিভাবে কি করলেন জানি না। বিচারক শেষ পর্যন্ত একতরফা রায় দিয়ে দিলেন। তিনি জিজ্ঞাসা করলেন আমার কোনো আর্থিক সাহায্যের দাবি আছে কিনা। আমি বললাম না। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার চলবে কি করে? কোনো কাজকর্ম করেন? আমার বাবা আছেন, তার কাছেই আমি আছি। তাছাড়া কাজের চেষ্টা করছি। যার সঙ্গে স্ত্রী হিসেবে থাকতে পারছি না, তার কাছ থেকে টাকা নিতে আমি অক্ষম। এরপরে আর কোনো বাধা রইল না। সেন সাহেব আমার সঙ্গে আদালতে যেতেন না। হয় বাবা নয় মা আমার সঙ্গী হতেন। কিন্তু শেষ দিন সেন সাহেব এলেন। আদালত থেকে বেরিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে বলো? আমি মাথা নাড়লাম। আর পেছনে তাকাতে চাই না। লেটস সেলিব্রেট। কোথায় গিয়ে খাবে বলো? আমি যেখানে যেতে বলবো নিয়ে যাবেন? 100 বার। আজ বাবা মা আসেনি। আমি ওদের আসতে নিষেধ করেছিলাম। আমি জানতাম আজ রায় বের হবে। রায় বের হলে নিশ্চয়ই সেন সাহেব আসবেন। তাই একাই এসেছিলাম আমি। যা ভেবেছিলাম বাস্তবে তাই ঘটায় বেশ ভালো লাগছিল। বললাম, তোমার বাড়িতে যাব। যা খাওয়াবে খাবো। আমার বাড়িতে? সেন সাহেব অবাক হলেন। হ্যাঁ, তুমি যে জায়গায় থাকো তা দেখতে খুব ইচ্ছে করছে। আমার বাড়িতে একটা কাজের লোক ছাড়া আর কেউ নেই। আমি তো কাউকে দেখতে যাচ্ছি না। উনি হাসলেন। বেশ, চলো। তবে তার আগে তোমাকে একবার স্টুডিওতে যেতে হবে। স্টুডিওতে কেন? সেটা গিয়েই জানতে পারবে। অরিন্দমবাবুর ঘরে ঢোকা মাত্র তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। আরে, এমন পরিবর্তন আমি আশাই করিনি। সেন বলেছিল অপারেশনের পর তোমার চেহারা আরো ভালো হয়েছে, কিন্তু সেটা যে এত ভালো হয়েছে তা বুঝিনি। এসো এসো, বসো। বাইরে দেখা হলে না বলে দিলে চেনাই কঠিন হতো। চেয়ারে বসে নিজের প্রশংসা শুনে লজ্জা পেলাম। সেন সাহেব বললেন, অরিন্দম অনেকদিন ধরে তোমার সঙ্গে দেখা করতে চাইছিল, কিন্তু আমি আজকের দিনটা পর্যন্ত অপেক্ষা করছিলাম। যদি আসতে হয় তাহলে তোমার মুক্ত হয়েই আসা উচিত। অরিন্দমবাবু বললেন, খুব স্যাড। আমি সব শুনেছি। যাকে, ছবিতে কাজ করার ইচ্ছে এখনো আছে কি? এই মুখ নিয়ে তুলকালাম কাণ্ড করা যাবে তাহলে? আমি তো কাজ করতেই চেয়েছিলাম। হ্যাঁ, আমি বলেছিলাম সাবধানে থাকতে, থাকোনি। আর ওই ঘটনা ঘটবে না। আর ঠিক 10 দিন বাদে শুটিং। যাকে আমি নায়িকা হিসেবে ঠিক করেছিলাম তিনি হিন্দি ছবিতে সুযোগ পাওয়ায় আমাকে সময় দিতে পারছেন না। তাতে অবশ্য ভালোই হয়েছে। আজ একটু কষ্ট করতে হবে। এখন তো নতুন মুখ, ছবি তোলা দরকার। প্রোডাকশন ম্যানেজার বলে দেবে আর কি কি করণীয়। আমার চরিত্রটা কিরকম? মানুষের, বলে হেসে ফেললেন অরিন্দমবাবু। সহজ স্বাভাবিক একটি মেয়ের। আমি স্ক্রিপ্ট দিয়ে দেব। এর মধ্যে দিন ঠিক করে আমরা রিহার্সাল দেব। সব কাজ শেষ হয়ে গেলে অরিন্দমবাবু আমাকে একটা খাম দিলেন। অন বিহাফ অব দি প্রডিউসার এটা তোমাকে দিচ্ছি। সামান্য কিছু টাকা অগ্রিম বাবদ নিয়ে সই করে দাও ভাউচারে। কি হে, তোমার ভাউচার আনো? আমি আপত্তি করতে পারছিলাম না। টাকা নিয়ে সই করলাম। বুকের ভেতরটা আনন্দে যেন থই থই। এই প্রথম আমি রোজগার করলাম। যে কাজ এখনো করিনি, কেমন করব তাও জানা নেই, সেই কাজের জন্য আমি অগ্রিম নিলাম। ভাউচারে সই করার সময় দেখেছি অন্তত 2000।
এত টাকা ভাবাই যায় না। সেন সাহেব আমাকে নিয়ে বেরিয়ে এলেন। গাড়িতে বসে বললেন, জায়গাটা ভালো করে দেখে নাও, এরপর থেকে তোমাকে একাই আসতে হবে। কেন? নায়িকার সঙ্গে ল্যাংবট হয়ে এলে গুঞ্জন উঠবে। উঠুক। না, এতে তোমার আমার দুজনেরই ক্ষতি হবে। ফিল্ম লাইনে কেউ স্বাভাবিক সম্পর্কের কথা ভাবতেই পারে না, এটা মনে রেখো। আমি আর কথা বাড়াইনি, কারণ আনন্দে আমার সব কথা অসাড় হয়ে যাচ্ছিল। আজ ডিভোর্স পেলাম, সেন সাহেব এই দিনটির জন্য অপেক্ষা করেছেন, অথচ আমায় কিছুই বলেননি। কি চমৎকার সারপ্রাইজ দিলেন। মানুষটার দিকে তাকালাম এবং তখনই মনে হলো একে আমি ভালোবেসে ফেলেছি। আমি চোখ বন্ধ করলাম। শেষ পর্যন্ত নায়িকা হচ্ছি। তোমাকে একটা ভালো পার্লারে যেতে হবে। ওরা তোমাকে ঠিকঠাক করে দেবে যে এমনটি হলে নায়িকা হিসেবে মানায়। রোমে থাকতে হলে রোমানদের মতো ব্যবহার করতেই হবে। এখন থেকে নিজের সম্পর্কে সচেতন হও। সেন সাহেব গাড়ি চালাতে চালাতে কথা বলছিলেন। প্রথম ছবিতে তোমাকে ওরা মোট 10,000 দেবে। নতুন হিসেবে মন্দ নয়, কি বলো? আমি উত্তর দিলাম না, নিজেকে আদর করতে ভীষণ ইচ্ছে করছিল। গাড়ি থামলো। সেন সাহেব বললেন, এসো। জায়গাটা আমি চিনি না। গাড়ি থেকে নামতে নামতে দোকানের সাইনবোর্ডে রাস্তার নাম পড়লাম, রিচি রোড। আচ্ছা, এটাই তাহলে সেন সাহেবের বাড়ি? গেট খুলে ভেতরে ঢুকে বেল বাজালেন উনি। আমার পায়ে কেন জানি একটা কাঁপুনি এলো। একটি লোক দরজা খুলে তাড়াতাড়ি সরে দাঁড়ালো। সেন সাহেব আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে ওকে বললেন, আমাদের কিছু খাওয়াতে পারবে? হ্যাঁ বাবু। গুড, তাড়াতাড়ি ব্যবস্থা করো। এসো। সুন্দর বসার ঘর, মেঝেতে মোলায়েম কার্পেট, দেয়ালে রবীন্দ্রনাথের ছবি। সেন সাহেব বললেন, ছোট বাড়ি, নিচে 3খানা ঘর, ওপরেও তাই। যাকে দেখলে সে নিচে থাকে। তুমি এখানেও বসতে পারো, আবার ওপরেও যেতে পারো। আমি কোনো জবাব না দিয়ে নিচতলাটা দেখে সিঁড়ি ভাঙলাম। ওপরে উঠেই যে ঘরটা, সেখানেই খাওয়া দাওয়া হয়। কি সুন্দর সাজানো। সেন সাহেবের শোয়ার ঘর দেখলাম, পাশেই ওর স্টাডি রুম। আমরা সেখানেই বসলাম। বসে বললাম, আমি জানতাম না আজ এত টাকা পাবো। জানলে আমিই তোমাকে খাওয়াতাম। এখন শুধু শুধু ওই লোকটাকে কষ্ট দেয়া হচ্ছে। ও এতে অভ্যস্ত। তাছাড়া তোমার খাওয়ানোর দিন তো শেষ হয়ে যাচ্ছে না। যখন অনেক নাম এবং টাকা হবে, তখন খাওয়াতে চাইলে খুশি হব। তার মানে আমি পাল্টে যাব? সেন সাহেব হাসলেন, কিছু বললেন না। আমরা কিছুক্ষণ চুপচাপ রইলাম। হঠাৎ মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে উনি বললেন, তোমার সমস্যা হবে টিটাগড় থেকে এখানে শুটিং করতে আসতে। দূরত্ব তো কম নয়। কলকাতায় কোনো আত্মীয় নেই যার কাছে তুমি থাকতে পারো? আমি মাথা নেড়ে বললাম, আছে। কোথায়? রিচি রোডে, এই বাড়িতে। ওহ, তুমি এখানে কি করে থাকবে? কেন, অসুবিধে কি? অনেক ঘর পড়ে আছে। কিন্তু লোকে আমাদের সম্পর্কে জানতে চাইবে। মা বাবা কি বলবেন? যা সত্যি তাই বলবো। কি বলবে? আমি তোমাকে ভালোবাসি। এর চেয়ে বড় আত্মীয়তা কিছুই হতে পারে না। তুমি আমাকে ভালোবাসো? সেন সাহেব চোখ ছোট করলেন। কেন, তুমি বাসো না? সেন সাহেব আমার চোখের দিকে তাকালেন। অবশ্যই। তাহলে? কিন্তু এটা আইন স্বীকৃত সম্পর্ক নয়। সেন সাহেব মাথা নাড়লেন। আর সেটা যতক্ষণ না পাচ্ছ, ততক্ষণ তোমার পায়ের তলার মাটি শক্ত নেই। সামান্য আঘাতে তুমি টলমল করবে। বুঝতে পারছো? পায়ের নিচের মাটি শক্ত করতে কি দোষ? দোষ হবে কেন? কিন্তু সেটা জোর করে করা যায় না। আমি তোমাকে বুঝতে পারছি না। সেন সাহেব কিছু বলার আগেই কাজের লোকটি এসে দাঁড়ালো। বাবু, খাবার দিয়েছ? সে মাথা নাড়ল। সেন সাহেব উঠে দাঁড়ালেন। চলো, খেয়ে নেওয়া যাক। খেতে বসে আমি লোকটির রান্নার প্রশংসা করলাম। পদ বেশি নয়, কিন্তু চমৎকার রেঁধেছে বলে বেশি খাওয়া হয়ে গেল। খাওয়া শেষ হওয়ার পর সেন সাহেব বললেন, তুমি যে প্রফেশনে যাচ্ছ তাতে এতখানি খাওয়া ঠিক নয়। আগে বললে না কেন? আমার বাড়িতে আমি কি করে বলি তোমাকে কম খেতে? ও। ঘড়ি দেখলাম, বেশ অবেলায় খাওয়া হলো। একটু পরেই অফিসের ভিড় শুরু হয়ে যাবে। ট্রেন ধরতে হলে এখনই রওনা হওয়া দরকার। সেটা বুঝতে পেরে সেন সাহেব বললেন,
আরে তাড়া কিসের? বিশ্রাম নাও, একটু পরে যাবে। ট্রেনে উঠতে তখন পারবো না। গাড়িতে যাবে? আজকের দিনে আবার ট্রেন কেন? আমরা স্টাডি রুমে ফিরে এলাম। সেন সাহেব বলেই দিয়েছেন সম্পর্ক জোর করে তৈরি করা যায় না। তাহলে উনি আমার জন্য এত করছেন কেন? আমাকে এমন আগলে আগলে নিয়ে এগিয়ে যাচ্ছেন কেন? কোনো স্বার্থ নেই? হতে পারে। এই নির্জন বাড়িতে কাজের লোকটাকে যে কোনো ওসিলায় বের করে দিয়ে উনি যদি আমার উপর ঝাঁপিয়ে পড়েন, তাহলে আমি কি করতাম? কিন্তু ওর মনে সেসব ইচ্ছের বিন্দুমাত্র নেই। তাহলে? সেন সাহেব কোথাও ফোন করছিলেন। রিসিভার নামিয়ে বললেন, আজ ছুটি নিয়েছি, ব্যক্তিগত কাজ আছে বলে। তবু ওরা শুনবে না। অফিস যেতে হবে? তাই চাইছিল। আমি না বললাম, আজ তোমার সঙ্গে গল্প করব। হঠাৎ আমি কেঁদে ফেললাম। এই কান্না আমার কোথায় ছিল জানি না, কিন্তু একেবারে আচম্বিত চোখের জল হয়ে ঝরে পড়ল। সেন সাহেব বললেন, এ কি? না, কিছু না। আমি নিজেকে সামলাতে চেষ্টা করছিলাম। কি হয়েছে বলো? কিছু না। সেন সাহেব নিঃশ্বাস ফেললেন। আমি জানি আজ যেমন তোমার আনন্দের দিন, তেমন দুঃখেরও। এত বছরের সম্পর্ক আজ শেষ হয়ে গেল। শেষ না করে উপায়ও ছিল না। তবু শেষ হয়ে গেলে বিষাদ আসবেই। না, সম্পর্ক যেখানে ছিল না সেখানে এসব কথা ওঠে না। আপনি ভুল ভাবছেন। আমি 10 বছর ধরে ওকে মানতে বাধ্য হয়েছি, কারণ আমার সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। ওকে পাগল প্রমাণ করে ডিভোর্স পেতে পারতাম, কিন্তু তাতে আমার কি লাভ হতো? টিটাগড়ে বাবার সংসারে বসে থাকতে হতো। আমাকে এই বিদ্যায় কেউ চাকরি দিত না। আমি সেটা চাইও নি। আপনি যেদিন প্রথম বাড়িতে এলেন, সেদিন প্রথম আমি ভরসা পেলাম। মনে হলো আমিও কিছু করতে পারি। কিন্তু আপনি যদি আমার দিকে লোভের হাত বাড়াতেন, তাহলে কি হতো আমি জানি না। আমি যদি বাকি জীবনে কিছু করতে পারি তা আপনার জন্যে। আমি উত্তেজিত গলায় বললাম। কিন্তু উনি খুব শান্ত, হাসলেন। তুমি আমাকে এত বিশ্বাস করো? আপনি জানেন না? হয়তো জানি। তাহলে? তুমি কি চাও? কিচ্ছু না। অত জোর দিয়ে না বললে? আমি এই বয়স পর্যন্ত কেন বিয়ে করিনি তা কখনো ভেবেছ? আমার তো কোনো অভাব নেই। হয়তো অল্প বয়সে কোনো মেয়ের কাছ থেকে দুঃখ পেয়েছেন, আর তার জন্যে। না, আমি খুবই হতভাগা যে সেরকম ঘটনাও কখনো ঘটেনি। তাহলে? বেশ, শোনো। এখন তোমার এবং আমার সম্পর্কে সব আছে, শুধু কোনো বন্ধন নেই। আমরা দুজনে একটা বাঁধ পর্যন্ত এগিয়ে আবার ফিরে ফিরে যাই। বন্ধনহীন এই সম্পর্ক বেশি দিন টিকতে পারে না। আমাদের জীবনে যখন অন্য সমস্যা হবে, তখন ইচ্ছে না থাকলেও দেখাশোনা কমে যাবে। যেতে বাধ্য। তুমি যদি ফিল্মে সফল হও, তখন যে কাজের জোয়ার আসবে, তাতে আমার জন্য আলাদা সময় বের করার কোনো সুযোগই তুমি পাবে না। সেজন্যই আমি তোমার কাছে থাকতে চাই। তুমি বিয়ের কথা বলছো? হ্যাঁ। লোকে বলবে কি? আমাদের দুজনের বয়সের পার্থক্য। আমি লোকের কথায় তোমাকে ভালোবাসিনি। আমি নিঃশ্বাস নিলাম। হয়তো তুমি আমাকে হ্যাংলা ভাবছো। একজনের সঙ্গে ছাড়াছাড়ি হতে না হতেই আরেকজনের সঙ্গে জড়াতে চাইছি। ভাবলেও আমার কিছু এসে যায় না। তুমি ভেবেচিন্তে বলছো? আমি চুপচাপ মাথা নাড়লাম। সেন সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপরে বললেন, তুমি আমাকে কিরকম লোভ দেখাচ্ছ তা তুমি নিজেও জানো না। তাহলে আপত্তি করছো কেন? কারণ বিয়ের পর আমাদের সম্পর্ক থাকবে না, থাকতে পারে না। এখন তোমার কাজের চাপ যতই হোক, দেখা হলে বা না হলেও আমরা পরস্পরকে বন্ধু বলে ভাবতে পারবো। কিন্তু বিয়ের পর সেই মনটাকে কোথাও খুঁজে পাবে না। তুমি তো একদম উল্টো কথা বলছো। না, যারা বলে প্রেম ভালোবাসা অতীন্দ্রিয়, তারা মিথ্যে কথা বলেন। অন্তত স্বামী স্ত্রীর ভালোবাসায় শরীর বারংবার সেতুর ভূমিকা নেয়। দুজনের সামান্য ভুল বোঝাবুঝি, অভিমান শরীরের সংস্পর্শে এলে মুছে যেতে বাধ্য। ভালোবাসা যদি কোনো গাছের ডালপাতা হয়, তাহলে শরীরের সম্পর্ক তার শিকড়। তার মাধ্যমেই রস পায় ডালপালা। আমাদের মধ্যে সেই সেতু কোনো দিনই তৈরি হবে না। কেন? আমি উঠে দাঁড়ালাম, ওর কাছে গেলাম। যে কারণে আমি এতকাল বিয়ে করিনি।
আমি বুঝতে পারছি না। ঈশ্বর আমাকে সব দিয়েছেন, কিন্তু আমার তথাকথিত পৌরুষত্ব কেড়ে নিয়েছেন। কোনো নারীকে শয্যায় সুখী করবার বিন্দুমাত্র ক্ষমতা আমার নেই। সেন সাহেব দুহাতে নিজের মুখ ঢাকলেন। আমার খুব মায়া হলো। আমি ওর বাহুতে হাত রাখলাম। তুমি ভুলে যাচ্ছ আমি 10 বছর বিবাহিত জীবনযাপন করেছি। শরীর নিয়ে আমি তোমাকে কখনো বিরক্ত করব না। আমি শুধু এই মানুষটাকে পাশে চাই। না। উনি দ্রুত মাথা নাড়লেন। আমি প্রতিনিয়ত হীনমন্যতায় ভুগব। মনে হবে তুমি আমাকে করুণা করছো। করুণা? হ্যাঁ, তখন ভালোবাসা থাকবে না, হয়তো মায়া আসবে। যে মায়া শুধু করুণাই করতে পারে। তুমি নিজেও তা জানো। এসব কিছুই হবে না। হবে। কে বলতে পারে একসময় আমি তোমাকে সন্দেহ করব কিনা, বাইরের কোনো পুরুষকে জড়িয়ে আমি জ্বলব কিনা। এসব কথা আমি কখনো কাউকে বলিনি। আমার অবস্থা সেই সব ভক্তের মতো, যে ভগবানকে সবসময় দেখতে চায়, কিন্তু ভগবান যদি জানতে চায় কোন রূপে দেখা দিবেন, তাহলে ভেবে কুল পায় না। আমার জীবনে স্নেহ, প্রীতি, বাৎসল্য, শ্রদ্ধা সব আছে, সব হয়তো থাকবে, কিন্তু প্রেমের আগুনের আঁচ দূর থেকেই নিতে পারবো। তাকে ঘরের আলো হিসেবে ব্যবহার করার কোনো ক্ষমতা নেই। আমি অনেকক্ষণ ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম। যে সেন সাহেব একসময় আমার কাছে উচ্চবিত্ত সমাজের মানুষ হিসেবে দূরের ছিলেন, যিনি এতকাল আমাকে দুহাতে দিয়ে আসছিলেন, আর আমি তা কুড়িয়ে নিয়ে ধন্য হচ্ছিলাম, সেই সেন সাহেব যেন এখন আমার কাছে মাথা অনেক নিচু করে দাঁড়িয়ে আছেন। শুধু শরীরের কর্মক্ষমতাহীনতায় মানুষ তার মানুষীয় ভালোবাসা ধরে রাখতে পারে না। কল্পনার সঙ্গে বাস্তবের এমন তফাৎ। একসময় সেন সাহেব স্বাভাবিক হলেন। আমরা চা খেলাম। উনি আজ গাড়ি বের করলেন না। আমরা টিটাগড় পর্যন্ত ট্যাক্সিতে এলাম। জোর করে যখন ওকে বাড়িতে নিয়ে এলাম, তখন রাত নেমে গেছে। বাবা মা উদ্বিগ্ন ছিলেন। খবর শুনে খুব খুশি। সেন সাহেবকে বারংবার কৃতজ্ঞতা জানালেন। উনি খুব বিব্রত হলেন। ফিল্মের জন্য আগাম পাওয়া টাকা মায়ের হাতে দিলাম। সেন সাহেব কথা দিলেন বাবাকে, উনি আমাদের 3 জনের জন্য দক্ষিণ কলকাতায় একটা ফ্ল্যাটের জন্য চেষ্টা করবেন। মা বললেন, যাক, আপদ চুকলো। এখন বাবা, মেয়েটা যাতে সুখী হয় তুমি সেই ব্যবস্থা করো। আমাদেরও তো বয়স হচ্ছে। আমি সেন সাহেবের দিকে তাকালাম। তিনি হাসলেন। আপনি ব্যস্ত হবেন না, কাজকর্ম করুক, নাম হোক, তারপর দেখবেন ও নিজেই নিজের ব্যবস্থা করে নেবে। মা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ গল্প করে সেন সাহেব চলে গেলেন। রাত্রে নিজের বিছানায় শুয়ে আমি অনেকক্ষণ কাঁদলাম। এই কান্না অবশ্যই সেন সাহেবের জন্যে। কিন্তু ওর সঙ্গে বিয়ে হলে আমি কি শেষ পর্যন্ত সেই মায়ায় আটকে থাকতাম, যা এক সময় আমার 10 বছর আটকে রেখেছে? কান্নাটায় অনেক কিছু মিশে যাচ্ছিল। আমার প্রথম ছবি মিনার বিজলি ছবি ঘরে মুক্তি পেয়েছে 3 মাস হলো। বাংলা ছবির যা বিক্রি, তার থেকে অনেক ভালো রিপোর্ট। মফস্বলেও ভালো চলছে। আমার হাতে এখন কাজের বন্যা। মায়ের হয়েছে মুশকিল। গলফ গ্রিন আর টিটাগড়ের মধ্যে ছোটাছুটি করতে হচ্ছে। আমি এখন গলফ গ্রিনেই থাকি। সেন সাহেবের সঙ্গে মাঝে মাঝেই কথা হয় টেলিফোনে। যেহেতু বাড়িতে এখনো টেলিফোন পাইনি, তাই কথা বলতে অসুবিধে হয়, কিন্তু আমি চেষ্টা করি যোগাযোগ রাখতে। মাঝখানে বুকে একটু ব্যথা বোধ করায় নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। তখন রোজ দেখতে যেতাম। পরিচিতি বেড়ে যাওয়ায় আজকাল যে কোনো জায়গায় যেতে পারি না। আমার আর ব্যক্তিগত জীবন বলে কিচ্ছু নেই। ভোর 5টা থেকে কখনো কখনো সারা রাত কাজ করতে হয়। এখন ভাবি সেন সাহেব ঠিকই ভেবেছিলেন। ফিল্মে ব্যস্ততা বাড়লে সংসার করা সম্ভব নয়, কোনো মতে ম্যানেজ করা যায় মাত্র। মাঝে মাঝে মনে হয় কোনটা সত্যি, সেন সাহেব যে অক্ষমতার কথা আমাকে সেদিন বলেছিলেন সেইটে, না আমার এই ব্যস্ততার কথা ভেবে নিজেকে গুটিয়ে নেয়া। এই প্রশ্নের উত্তর কখনো পাওয়া যাবে না। ওকে বলে এসেছিলাম, তুমি আমাকে যে পথে এগিয়ে দিয়েছ, সে পথে ক্যারিয়ার হলো পদ্মপাতার জল। যে কোনো মুহূর্তে পতন হতে পারে। তখন কিন্তু তোমার কোনো আপত্তি শুনব না। নার্সিংহোমের বিছানায় শুয়েও হেসেছিল। ভগবান তোমাকে কখনো প্রতিবন্ধী করবে না। তার মানে? তোমার পতন আমি দেখে যেতে চাই না। হ্যাঁ, ওর কথাই ঠিক। গত 2 মাস ধরে আউটডোর আর 2 শিফটে কাজ করে আমি ক্লান্ত।
একটুও সময় বের করতে পারিনি ওর কাছে যাওয়ার জন্যে। রিচি রোড দিয়ে যখন কোনো কাজে যেতে হয় তখন ভেবেছি নেমে গিয়ে দেখা করব। কিন্তু এত তাড়া থাকে যে বেশিক্ষণ বসতেও পারবো না। 2 মিনিটের জন্য ওর কাছে গেলে ওর কথাই তো সত্যি করে দেয়া হবে। ওর কথাই ঠিক। আমাদের যে সম্পর্ক তাতে কোনো বাঁধন ছিল না। অসাক্ষাতে তাতে ধুলো পড়ছে। মাঝে মাঝে মনে হয় এই পর্যন্তই। তখন একটু কষ্ট হয়। তারপর অন্য প্রসঙ্গ সেটা চাপা দিয়ে যায়। বাংলা ছবিতে নায়িকার অভাব। যারা ছিলেন তাদের বয়স হচ্ছে। একটু ভালো দেখতে, একটু অভিনয় করতে পারলে আর পেছনে তাকাতে হয় না। এখন আমি যে ছবিতে কাজ করছি তার পরিচালক নতুন। বিদেশে কাজ শিখেছে। কাজের ধরনই অন্যরকম। ওর সঙ্গে আমার প্রথম থেকেই ভালো আন্ডারস্ট্যান্ডিং। এত বুদ্ধিমান এবং শিক্ষিত ছেলে ফিল্ম লাইনে নেই। বিতান আমাকে বলেছে, কোনো কম্পিটিটর নেই বলে ভেবো না তোমার সুবিধে হলো, বরং তাতে দায়িত্ব বেড়ে গেল। যা পাচ্ছ তাতেই রাজি হয়ে যেও না। চুক্তি হলো, ভালো অভিনয় করতে পারি এমন ছবিই নেব। বিতানের সঙ্গে এই বন্ধুত্ব নিয়ে টালিগঞ্জে ফিসফাস শুরু হয়েছে। এক সাংবাদিক সেদিন হেসে বললেন, এতদিনে আপনাকে রক্ত মাংসের মানুষ বলে মনে হচ্ছে। বিতানকে সে কথা বললাম। সে বলল, মারো গুলি। লাঞ্চ ব্রেক হতে প্রোডাকশনের একজন এসে বলল, আপনার সঙ্গে একটা লোক কথা বলবে বলে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। নিয়ে এসো। ওকে দেখে আমি অবাক। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? বাবুর শরীর খুব খারাপ। নার্সিংহোম থেকে অ্যাম্বুলেন্সে এসে নিয়ে গেছে। যাওয়ার সময় বাবু আপনাকে খবর দিতে বললেন। কাজের লোকটি যেন কান্না চাপল। আমি বিতানের কাছে ছুটে গেলাম। বিতান, আমাকে যেতে হবে। কোথায়? নার্সিংহোমে, এখনই। আমি আর শুটিং করতে পারবো না আজ। কি হয়েছে? আমার আমার এক আত্মীয়ের। আই এম সরি বিতান। ঠিক আছে। বিতান তার সহকারীকে ডেকে কি সব বলল। গ্রিন রুমে গিয়ে তাড়াতাড়ি মেকআপ তুলে যখন গাড়ির দিকে যাচ্ছি তখন দেখলাম লোকটির পাশে বিতান দাঁড়িয়ে। বলল, চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। তোমার শুটিং? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজ করে নেবে। গাড়ি চলতে শুরু করতেই বিতান বলল, ইনি বললেন হার্টের অসুখ ছিল। হ্যাঁ। কত বয়স? 50-এর ওপরে। আমরা নার্সিং হোমে ঢুকলাম। শুনলাম ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে ওকে। জ্ঞান নেই, সেরিব্রাল কেস। আমি বেঞ্চিতে বসে পড়লাম। এ কি হলো? মনে পড়লো অনেক দিন দেখা হয়নি, টেলিফোনেও কথা হয়নি। প্রচণ্ড অপরাধ বোধ আমাকে কুরে কুরে খাচ্ছিল। বিধান গিয়েছিল ডাক্তারের সঙ্গে কথা বলতে। ফিরে এসে বলল, চলো। মানে? তুমি এখানে বসে থেকে কিছুই করতে পারবে না, দেখাও করতে দেবে না। 72 ঘন্টা না গেলে কোনো কিছু বলা সম্ভব নয়। ওদের কাজ ওরা ঠিকঠাক করছেন। মাঝখান থেকে তোমাকে দেখার জন্য এখানে ভিড় বাড়ছে। আমি মুখ ফেরালাম। হ্যাঁ, বেশ কিছু কৌতূহলী মুখ চারপাশে। আমি উঠলাম। আমি বাইরে থেকে ওকে একবার দেখতে চাই। আমার জেদ দেখে বিতান ব্যবস্থা করল। আইসিইউর বন্ধ দরজার মধ্যে বসানো কাচে চোখ রাখলাম। উনি শুয়ে আছেন, স্থির। অক্সিজেন, স্যালাইন চলছে। দুজন ডাক্তার দুপাশে। প্রতিটি মুহূর্ত ওরা যন্ত্রে মাপছেন। আমি ওর মুখ দেখতে পেলাম। একজন প্রবীণ মানুষের মুখ। হঠাৎ মনে হলো, এই জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা মানুষটি আমার প্রেমিক নন, বন্ধু নন। ইনি আমার ঈশ্বর। সত্যিকারের পিতা যে অর্থে সন্তানের কাছে ঈশ্বরের ভূমিকা নিয়ে থাকেন, ইনিও তাই। বিতান আমাকে নিয়ে এলো। আমার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে জিজ্ঞাসা করলো, ভদ্রলোক তোমার কিরকম আত্মীয়? আমার স্রষ্টা। ও কি বুঝলো জানি না, জিজ্ঞাসা করলো, কাল তাহলে শুটিং ক্যান্সেল করে দিচ্ছি, তোমার যা মানসিক অবস্থা। না, কাল শুটিং করব। কিন্তু ওর যদি কিছু হয়ে যায়? উনি চেয়েছিলেন আমি কাজ করি। উনি চলে গেলেও তাই কাজ বন্ধ করব না। আজ তোমার ক্ষতি করেছি বলে সত্যিই দুঃখিত। তুমি এভাবে কথা বলছো কেন? বিতান আপত্তি করল। আমি নিঃশ্বাস নিলাম। চলো। কোথায়? বিতান অবাক হলো। স্টুডিওতে। তোমার শুটিং প্যাক আপ হতে এখনো অনেক দেরি আছে। এখনো বোধহয় চেষ্টা করলে আমার কাজটা শেষ করা যাবে। তুমি এমন মানসিক অবস্থায় কাজ করতে পারবে? নিশ্চয়ই পারবো। পৃথিবীতে কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না।
আমি বিতানকে নিয়ে বেরিয়ে এলাম। এই যে কথাটা বললাম, আমার ভাবনায় এলো মাত্র ২ বছর আগেও আমি এটা ভাবতে পারতাম না। বিতানের সঙ্গে আমি বেরিয়ে এলাম। নিজেকে গুরুত্ব দেয়া, নিজের অস্তিত্বকে মূল্যবান করার দীক্ষা যিনি আমাকে দিয়েছেন, তার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি পৃথিবীতে থাকুন অথবা না থাকুন, আমাকে হেঁটে যেতে হবে। আমার সঙ্গে যার বিয়ে হয়েছিল সে ছিল মানসিক প্রতিবন্ধী। আমার কাছে যিনি স্বামীর চেয়েও বড়, তিনি দাবি করেছেন শারীরিক প্রতিবন্ধিত্ব। জন্মমাত্রই বিধাতা বাঙালি মেয়েদের কপালে কিছু লিখে দেন বলে শুনেছি। সেগুলোর চাপে কয়েক প্রজন্ম ধরে দিশেহারা তারা। যে মানুষ আমাকে আক্ষরিক অর্থেই নতুন মুখ দিল, তার মুখ রক্ষা করার জন্য আমাকে কাজ করে যেতে হবে। ঈশ্বরের মৃত্যু হয় না, বারংবার তার নবজন্ম হয়। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস অনেকেই একা এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই আমরা নতুন একটি উপন্যাসের অডিও বুক আনতে যাচ্ছি। শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।